আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে টপিকটা পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের এই যে গড়মুক্ত পদ টপিকটা পর্যন্ত আমরা পড়ছিলাম। গড়মুক্ত পদ রিলেটেড যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমাদের সৃজনশীলের জন্য বেশ ইম্পর্টেন্ট, এটা বলা চলে। সো আসেন আজকে আমরা শুরু করবো এর পরের থেকে, যেটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। সো আসবো, সবাই একটু খেয়াল করবো, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা একটু যদি সবাইকে একটু ভালো মতো বুঝাইতে চাই আমি, ঠিক আছে, তাহলে আমরা কিছু কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র একটু করে বলবো। আর যাদের এই রিলেটেড আরেকটু বেশি ডিপ জ্ঞান দরকার হবে, ওদেরকে আমি গ্রুপের মধ্যে হচ্ছে আমার একাডেমিক ক্লাসগুলো দিয়ে দিছি। যারা একটু এটার বিষয়ে আরো বেশি ডিপ ভাবে জানতে চান, কিভাবে কাহিনীটা আসছে, কিভাবে কাহিনীগুলো ঘটতেছে, অনেক বেশি ডিপ ভাবে শুনতে চান, ওরা চাইলেই আমার ওই ক্লাসগুলো দেখতে পারেন। ঠিক আছে, থিওরিটিক্যাল যে ক্লাসগুলো আছে, দ্যাট ইজ একাডেমিক ক্লাসগুলো, ওগুলো একটু দেখতে পারেন। এখানে আমরা রিভিশনের মতো করেই পড়াবো। দ্যাট ইজ আমাদের বোর্ডে যে কোশ্চেন গুলো আসবে, আমরা কিভাবে ম্যাথ গুলো সলভ করবো, এই টপিক গুলোই আমরা ট্রাই করবো। ঠিক আছে, ওকে আস। তাহলে প্রথমে একটু বলে রাখি আমরা আপেক্ষিক আর্দ্রতার জিনিসটা কি। আমরা সবাই জানি যে আর্দ্রতা মানে হচ্ছে যে বায়ুতে জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প পরিমাণকে আমরা বলি আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে আমরা বলি আর্দ্রতা, পরিমাণকে আমরা বলি আর্দ্রতা। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক কথার মানেই তো আমরা বুঝে ফেলতেছি সাথে সাথে, আপেক্ষিক মানে কারো সাপেক্ষে আর্দ্রতাটা বের করব। কি করব? কারো সাপেক্ষে আর্দ্রতাটা বের করব। এই জন্য আপেক্ষিক আর্দ্রতার মেইন সংজ্ঞাটা হচ্ছে যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের, বায়ুতে উপস্থিত, বায়ুতে জলীয় বাষ্প ধারণ ক্ষমতার, জলীয় বাষ্প ধারণ ক্ষমতার, ধারণ ক্ষমতার শতকরা যত অংশ, শতকরা যত অংশ, অংশ জলীয় বাষ্প, জলীয় বাষ্প বায়ুতে উপস্থিত থাকে, বায়ুতে উপস্থিত থাকে, উপস্থিত থাকে, তাকে আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। তাকে আপেক্ষিক আর্দ্রতা বল, তাকে আপেক্ষিক আর্দ্রতা বল। একটু খেয়াল করবো সবাই, খুবই সিম্পল একটা জিনিস কি, যে বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে, এই জায়গায় সংজ্ঞাটাকে পারফেক্ট করার জন্য শুধু আগে একটু নির্দিষ্ট তাপমাত্রার কথা উল্লেখ করে দিবেন, তাহলে আপনার মোটামুটি সংজ্ঞাটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেল। অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতার যত শতকরা যত অংশ জলীয় বাষ্প বায়ুতে উপস্থিত থাকে, সেটাকে আমরা বলি আপেক্ষিক আর্দ্রতা। ব্যাপারটা কিরকম একটু খেয়াল করবো সবাই। আমরা দুইটা গ্যাসের অণুকে চিন্তা করলাম, এটা একটা গ্যাসের অণু, এটা একটা গ্যাসের অণু। আমরা জানি যে বায়ুতে আমাদের মেইনলি নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এইসব গ্যাস মেইনলি থাকে, রাইট? সো এই অণুগুলা হচ্ছে ওই বায়ুর গ্যাসের অণুগুলা, ঠিক আছে, অক্সিজেন, নাইট্রোজেন, এইসব গ্যাসের অণু। সো এরা হচ্ছে গ্যাসের অণু। আমরা জানি গ্যাসের অণুগুলা কখনোই পরস্পরের কাছাকাছি থাকে না, রাইট? ওরা সবসময় কোথায় থাকে? পরস্পর থেকে কিছু পরিমাণ দূরে দূরে থাকে। অর্থাৎ গ্যাসের অণু সবসময় পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। সো এই যে ওদের মাঝখানে নির্দিষ্ট দূরত্বটার মাঝখানে খালি জায়গা আছে, এই এই খালি জায়গাগুলোর মধ্যেই, এই খালি জায়গার মধ্যে আমাদের কে থাকে? এই খালি জায়গার মধ্যেই থাকে আমাদের জলীয় বাষ্প। এই খালিগুলো জায়গার মধ্যেই কে থাকে? আমাদের এই খালি জায়গার মধ্যেই থাকে আমাদের জলীয় বাষ্প। আচ্ছা, সো আমাদের গ্যাসের যে অণুগুলো আছে, অর্থাৎ বায়ুর যে অণুগুলো আছে, দ্যাট ইজ অক্সিজেন, নাইট্রোজেন, এসব যে অণুগুলো আছে, এই অণুগুলোর মাঝখানের খালি জায়গার মধ্যে আমাদের কে থাকতে পারে? জলীয় বাষ্প থাকতে পারে। এখন এই যে জলীয় বাষ্প থাকতে পারবে, এই যে এতটুকু খালি জায়গা আছে, এই খালি জায়গাটার মধ্যে, এই খালি জায়গাটার মধ্যে মনে করেন এই খালি জায়গাটার মধ্যে আমাদের 10টা জলীয় বাষ্পের কণা থাকতে পারে। কয়টা জলীয় বাষ্পের কণা থাকতে পারে? 10টা জলীয় বাষ্পের কণা থাকতে পারে। এই যে 10টা জলীয় বাষ্পের কণা এখানে থাকতে পারে, এই 10টার মধ্যে মনে করেন এখানে এখন উপস্থিত অবস্থায় আছে কয়টা? এই যে এখানের মধ্যে উপস্থিত আছে 5টা। কয়টা উপস্থিত আছে? 5টা উপস্থিত আছে। সো 5টা উপস্থিত আছে, এটার মানে কি একটু বুঝান। 10টা থাকতে পারে, আছে কয়টা? 5টা। তাহলে 10টা থাকতে পারে, 5টা আছে, তার মানে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি এখন কত পার্সেন্ট জলীয় বাষ্প আছে, আপনি বলবেন এখানে জলীয় বাষ্প আছে এখন 50%। কত পার্সেন্ট জলীয় বাষ্প আছে বলবেন আপনি? 50%, ঠিক না? 10টা থাকতে পারে, আছে কয়টা? 5টা। তাহলে এই জায়গায় জলীয় বাষ্প কতটুকু আছে? শতকরা কত অংশ আছে? 50% আছে। সো এই 50% কথাটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করে সুন্দরভাবে বলি, তাহলে এটাকে আমরা কিভাবে বের করছি? এটাকে বের করছি এভাবে, আমরা 5কে 10 দিয়ে ভাগ করছি, তারপর 100% দিয়ে গুণ করছি। এই যে, অর্থাৎ
উপস্থিত যেটা আছে ওইটাকে উপরে রাখছি, ধারণ ক্ষমতা অর্থাৎ যতগুলা থাকতে পারে ধারণ ক্ষমতা যেটা আছে এটাকে নিচে রাখছি, এরপর শতকরা 100% করে দিছি। এই জন্য আপেক্ষিক আর্দ্রতার মেইন সূত্র হচ্ছে এটাই, আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা এটার মেইন সূত্র হচ্ছে এটাই যে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ, পরিমাণ ডিভাইড বাই জলীয় বাষ্প ধারণ ক্ষমতার পরিমাণ, জলীয় বাষ্প ধারণ ক্ষমতার পরিমাণ, ক্ষমতার পরিমাণ ইনটু হচ্ছে 100%। ব্যাপারটা বুঝছেন কি একটু দেখেন, খুবই সিম্পল। এই যে 5 যেটা আছে, 5টা হচ্ছে উপস্থিত, এই যে লিখলাম উপস্থিত জলীয় বাষ্প পরিমাণ। 10 যেটা আছে, 10 যেটা আছে এটা কি হয়েছে, 10 যেটা আছে এটা হচ্ছে আমাদের ধারণ ক্ষমতা। দেখেন কয়টা থাকতে পারে এখানে, 10টা থাকতে পারে। সো এটাকে নিচে রাখছি ইনটু কি 100%। এটাকে বলি আমরা আপেক্ষিক আর্দ্রতার মেইন বেসিক সূত্রটা। তবে এটা দিয়ে আমাদের তেমন কোনো ম্যাথের দরকার হবে না, এটা হচ্ছে মেইন সংজ্ঞা থেকে আসছে। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞাটা যেটা, ওইটা থেকে এই সূত্রটা আসছে, উপস্থিত জলীয় বাষ্প পরিমাণ ডিভাইড বাই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার পরিমাণ, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইড বাই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতার পরিমাণ। এবার এই জিনিসটাকে, এই জিনিসটাকে দেখেন তো, উপস্থিত যে জলীয় বাষ্পটা আছে, এই যে উপস্থিত জলীয় বাষ্পটা আছে, এই উপস্থিত জলীয় বাষ্পটা, উপস্থিত জলীয় বাষ্প কয়টা আছে এখানে, 5টা। এই যে উপস্থিত জলীয় বাষ্পটা আছে এটা মেইনলি আমাদের কি টাইপের হয় দেখেন তো, 10টার জায়গায় কয়টা আছে, 5টা, 10টার জায়গায় কয়টা আছে, 5টা। তাহলে ধারণ ক্ষমতার চেয়ে কম উপস্থিত আছে, কি আছে, ধারণ ক্ষমতার চেয়ে কম উপস্থিত আছে, ধারণ ক্ষমতার চেয়ে কম, কম উপস্থিত। সো ধারণ ক্ষমতা থেকে যখন কম উপস্থিত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সবসময় অসম্পৃক্ত। কি বলি, অসম্পৃক্ত। আর ধারণ ক্ষমতার সমান থাকলে ওটাকে বলি, ধারণ ক্ষমতার সমান উপস্থিত থাকলে, ধারণ ক্ষমতার সমান উপস্থিত থাকলে, উপস্থিত থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত, সম্পৃক্ত। অন্যদিকে ধারণ ক্ষমতার চেয়ে বেশি উপস্থিত থাকলে, ধারণ ক্ষমতার চেয়ে বেশি উপস্থিত থাকলে, চেয়ে বেশি উপস্থিত থাকলে সেটাকে আমরা বলি অতিপৃক্ত, অতিপৃক্ত। এই যে ধারণ ক্ষমতার চেয়ে বেশি উপস্থিত এটাকে বলে অতিপৃক্ত। এই টাইমে আমাদের অর্ধক্ষেপ পড়ে, অর্ধক্ষেপ মানে আমাদের তো এখন জলীয় বাষ্প, জলীয় বাষ্প কি করবে, জলীয় বাষ্পগুলো নিচের দিকে পড়া শুরু করবে। জলীয় বাষ্প যখন নিচের দিকে পড়ে ওরা কি হিসেবে পড়বে, বৃষ্টি হিসেবে পড়বে। কি হিসেবে পড়বে, বৃষ্টি। তো যখন অতিপৃক্ত হবে দ্রবণটা তখন আমরা বলি কি বৃষ্টি পড়বে। তবে নর্মালি আমাদের, আমাদের সম্পৃক্ত যখন হয়ে যায় বায়ুটা, সম্পৃক্ত যখন হয়ে যায় তার মানে দেখেন 10টার জায়গা আছে, 10টা ফিল আপ হয়ে গেছে। 10টা যখন ফিল আপ হয়ে যায় আমরা বলি যে একটু পরেই বৃষ্টি শুরু হবে, অর্থাৎ সম্পৃক্ত হওয়ার পরেই, হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়, পরেই বৃষ্টি শুরু হয়। অর্থাৎ সম্পৃক্ত হবে, শুরু হয়, সম্পৃক্ত হবে সাথে সাথে আমরা বলি একটু পরেই জাস্ট কি শুরু হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই জায়গায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আছে কয়টা, 10টা। এখানে আছে কয়টা, 5টা জলীয় বাষ্প আছে। ধারণ ক্ষমতা আছে 10টা, থাকতে পারে 10টা জলীয় বাষ্প, কিন্তু আছে কয়টা আমাদের এখানে, আছে কিন্তু আমাদের জন্য জাস্ট 5টা জলীয় বাষ্পের কণা। সো যেটা 10টা থাকতে পারে এটাকে আমরা বলছিলাম ধারণ ক্ষমতা। এখন এই ধারণ ক্ষমতার চেয়ে কম জলীয় বাষ্প আছে, 5টা আছে, ধারণ ক্ষমতার চেয়ে কম থাকলে ওটাকে আমরা কি বলি, অসম্পৃক্ত। সো উপস্থিত যেটা আছে এটা কি অবস্থায় থাকে, নরমালি এটা ম্যাক্সিমাম টাইমে অসম্পৃক্ত অবস্থায় থাকে। সেই জন্য আপেক্ষিক আর্দ্রতার আরেকটা সূত্র এভাবে লেখা হয়, আপেক্ষিক আর্দ্রতার আরেকটা সূত্র এভাবে লেখা হয়, সেটা হচ্ছে অসম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ, অসম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইড বাই, ডিভাইড বাই ধারণ ক্ষমতাটাকে বলা হয় সম্পৃক্ত। এই যে ধারণ ক্ষমতার সমান, দেখেন তো ধারণ ক্ষমতার সমান যখন থাকে, ধারণ ক্ষমতার সমান যখন থাকে ওটাকে কি বলি আমরা, সম্পৃক্ত। সো নিচে দেখেন তো কি আছে সুন্দর মতো, ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা মানে কি, সম্পৃক্ত জলীয় বাষ্পের পরিমাণ, সম্পৃক্ত জলীয় বাষ্পের বাষ্পের পরিমাণ ইন্টু 100%, পরিমাণ ইন্টু কত পার্সেন্ট, 100%। সো এই সূত্রটা মাঝে মাঝে একটু ইউজ হবে, অত বেশি ইউজ হয় না, মাঝে মাঝে একটু ইউজ হয়, অত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের যেই সূত্রটা মেইনলি লাগবে, যেই সূত্রটা আপেক্ষিক আর্দ্রতার জন্য মেইনলি লাগবে সেই সূত্রটা হচ্ছে এটা, আপেক্ষিক আর্দ্রতা সমান, এই সূত্রটা বেশ কাহিনী করে আনতে হয়। সো আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সমান, সমান বলা হয় শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, বাষ্পচাপ ডিভাইড বাই বলা হয় বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়
তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ ইন্টু 100%। এই সূত্রটা আমাদের একদম ভালো মতো লাগবে। আপেক্ষিক আর্দ্রতা বের করার মেইন বেসিক সূত্রটা, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বের করার সিস্টেম কি, যে উপরে বসাইতে হবে আমাকে শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ। কি বসাবো? শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ। অন্যদিকে আমরা এখানের মধ্যে বসাইতে হবে কি, বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বায়ুর তাপমাত্রাটা নিচে বসাবো, শিশিরাঙ্কেরটা কোথায় বসাবো? উপরে বসাবো। এই শিশিরাঙ্কে যেটা আছে এটাকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি, যেটা বায়ুর তাপমাত্রা আছে এটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি। সো এই সূত্রটা আপেক্ষিক আর্দ্রতাকে আর দিয়ে প্রকাশ করি। সো আর ইকুয়াল টু লেখা হয় স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো মাথায় রাখতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে স্মল এফ এর জায়গায় কিন্তু কি বসবে? শিশিরাঙ্কের চাপটা বসবে। স্মল এফ এর জায়গায় বসবে শিশিরাঙ্কের চাপটা, অর্থাৎ শিশিরাঙ্কটা আপনাকে দেওয়া থাকবে, ওই তাপমাত্রার চাপের কাহিনীটা আপনাকে দেওয়া থাকবে, ওইটা আপনি উপরে নিয়ে বসাবেন। আর সব বায়ুর তাপমাত্রা যেটা আছে, বায়ুর তাপমাত্রা যে চাপটা আছে ওইটাকে আপনি ক্যাপিটাল এফ হিসেবে এখানে বসাই দিবেন। বায়ুর তাপমাত্রা বসে দিবেন নিচে, শিশিরাঙ্কেরটা বসে দিবেন কোথায়? উপরে। শিশিরাঙ্কেরটা উপরে, বায়ুর তাপমাত্রা নিচে। এই সূত্রটাই আমাদের মেইনলি আপেক্ষিক আর্দ্রতার মেইন সূত্র হিসেবে আমরা কি করব? জাজ করব। এই সূত্রটাকে আমাদের ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে কি করতে হবে? ইউজ করতে হবে। ম্যাক্সিমাম ম্যাথের মধ্যে ইউজ করতে হবে। তাহলে একটু আসেন তো, আসেন এক দুটা ম্যাথ শুরু করে দিই আমরা, কারণ আমাদের আপেক্ষিক আর্দ্রতার মেইন টপিকটা বোঝা যায় যখন আপনি এটা দিয়ে ম্যাথ সলভ করবেন। ম্যাথ সলভ করলে বোঝা যায় আসলে কিভাবে আমরা ম্যাথটাতে অগ্রসর হব। তো সবাই একটু খেয়াল করবো। আসলে একদম ইজি ম্যাথ থেকে শুরু করি আমরা। বললো কোনো একদিন বায়ুর তাপমাত্রা, কোনো একদিন বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 35°C ও শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক 22°C। তারপর বললো 22°C ও 35°C তাপমাত্রায়, তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে, যথাক্রমে 1.78 into 10⁻³ কমা, কমা না ও দি ও 3.95 into 10⁻³ মিটার মার্কারি হলে, হলে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? আর্দ্রতা কত? আর্দ্রতা কত? তাহলে একটু আসেন সবাই একটু খেয়াল করলে খুবই সিম্পল। আমাদেরকে বের করতে বলছি, আমাদেরকে বের করতে বলছে আপেক্ষিক আর্দ্রতা। সো আপেক্ষিক আর্দ্রতা যখন বের করবো আমরা, সূত্র খাটাবো আমরা আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু কি আমাদের 100%। এই সূত্রটা আমাদেরকে খাটাতে হবে। স্মল এফ মানে কি? স্মল এফ মানে শিশিরাঙ্কের চাপটা, অর্থাৎ শিশিরাঙ্কের চাপটা এখানে বসাইতে হবে, শিশিরাঙ্কের চাপ। অন্যদিকে ক্যাপিটাল এফ মানে কি? বায়ুর তাপমাত্রার চাপ। কত চাপ? বায়ুর তাপমাত্রার চাপ। এবার আপনি দেখেন তো আপনার কোশ্চেনের মধ্যে সুন্দর মতো বলে দেওয়া আছে, দেখেন এই যে কোশ্চেনের মধ্যে বলে দেওয়া আছে বায়ুর তাপমাত্রা দিচ্ছে 35°C, শিশিরাঙ্ক দিছে 22°C। সো শিশিরাঙ্ক দিছে 22। সো আপনি এখানে শিশিরাঙ্কের চাপ দ্যাট ইজ 22°C চাপটা বসাবেন। অন্যদিকে এখানে আপনি বসাবেন বায়ুর তাপমাত্রার চাপটা, দ্যাট ইজ বায়ুর তাপমাত্রা কত? 35°C। সো এখানে আপনি কি বসাবেন? 35°C চাপটা একটু বসাবেন, 35°C চাপটা একটু বসাবেন। দেওয়া আছে দেখেন 22°C এর চাপটা দেওয়া আছে, 35 এর চাপটা সুন্দর মতো দেওয়া আছে। এখানে একটু সুন্দর মতো সিকোয়েন্স ওয়াইজ বসাই দিব। খুবই সিম্পল না, একদম ইজি। এগুলো এমসিকিউ তে আসে নরমালি। সো 1.78 বসা দিলাম 22 এর চাপটা, আর 35 এর চাপটা দেওয়া আছে 3.95 ইন্টু 10⁻³। সো বসাইলে ইন্টু 100% করবো আমরা, তাহলে আমাদের সুন্দর মতো অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে কত আসে একটু দেখি, 1.78 ডিভাইড বাই হচ্ছে 3.95, এটা আসবে হচ্ছে 45.06%। 06%, এইটা আর মানটা বের হয়ে গেল। খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট আপনি এই ব্যাপারটা বুঝেন, স্মল এফ এর জায়গায় কি বসাইতে হবে আপনাকে? স্মল এফ এর জায়গায় আপনি বসাবেন শিশিরাঙ্কের চাপটা, অর্থাৎ যে শিশিরাঙ্কটা দেওয়া আছে এটা চাপটার মান কত, এই 22 এর চাপটার মান কত, এই যে এটা, এটা বসাই দিবেন। অন্যদিকে ক্যাপিটাল এফ এর জায়গায় আপনার বায়ুর তাপমাত্রার চাপটা বসে যাবে। বায়ুর তাপমাত্রা কত? 35। সো এই 35 এর চাপটা আপনি এখানে বসাই দিবেন। বসা দেওয়ার পর আপনার ম্যাথ সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে। এবার আসেন এই ম্যাথটাকে আমরা একটু সামনের দিকে আগাই, আর একটু ডিফারেন্ট লেভেলের ম্যাথ একটা করি। আচ্ছা, আমাদেরকে দেওয়া হলো কোনো একদিন, কোনো একদিন বায়ুর তাপমাত্রা, বায়ুর তাপমাত্রা 28°C
ও শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক 18.5 ডিগ্রি সেলসিয়াস, 18.5 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাদেরকে বললো যে 18 ডিগ্রি সেলসিয়াস কমা 20 ডিগ্রি সেলসিয়াস কমা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে হচ্ছে 2.63 10⁻³ কমা 3.72 into 10⁻³ কমা 6.85 into 10⁻³ মিটার মার্কেল। ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা কত? আর্দ্রতা কত? একটু খেয়াল করলে খুবই সিম্পল একটা ম্যাথ। আসুন সলভ করা শুরু করি। প্রথমে আপেক্ষিক আর্দ্রতার মানেই আপনি বুঝতে হবে, আপনাকে আর এর সূত্রটা লিখতে হবে স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। স্মল এফ মানে কি? স্মল এফ মানে হচ্ছে শিশিরাঙ্কের চাপ। স্মল এফ মানে কি? শিশিরাঙ্কের চাপ। দেখেন তো আপনার শিশিরাঙ্কটা কত দিছে? 18.5। শিশিরাঙ্কটা কত দিছে? 18.5 দিছে। সো আপনি ওখানে বসাবেন শিশিরাঙ্কের চাপটা, দ্যাট ইজ কত ডিগ্রির চাপটা? 18.5 ডিগ্রির চাপটা। তাহলে আপনি ওখানে বসাতে হবে 18 দশমিক কত ডিগ্রির চাপটা? 5 ডিগ্রির চাপটা। তাহলে আবার আসেন একটু বলি, স্মল এফ মানে আপনি জানেন শিশিরাঙ্কের চাপ, শিশিরাঙ্ক 18.5। তাহলে আপনাকে এখানে বসাতে হবে কি? 18.5 ডিগ্রির চাপটা বসাবেন। 18.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ। কত ডিগ্রির চাপ? 18.5 ডিগ্রি সেলসিয়াসের চাপটা বসাবেন। ওকে। এরপর বলছে বায়ুর তাপমাত্রা কত হচ্ছে? 28 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি। সো আমরা ক্যাপিটাল এফ এর জায়গায় কি বসাই? বায়ুর তাপমাত্রার চাপ। তাহলে এই জায়গায় বসাবো 28 ডিগ্রি চাপটা। কত ডিগ্রি চাপটা? 28 ডিগ্রি চাপ। এবার আসে আমাদেরকে যে ভ্যালু গুলো দেওয়া আছে ওগুলো আমরা একটু লিখি পাশে, তারপর বুঝতে একটু সুবিধা হবে। 18 ডিগ্রি চাপ দেওয়া আছে আপনাকে 2.63 ইন্টু 10⁻³। তারপর আপনাকে 20 ডিগ্রি সেলসিয়াসের চাপ দেওয়া আছে 3.72 ইন্টু 10⁻³ এবং লাস্টলি আপনার 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চাপ দেওয়া আছে হচ্ছে 6.85 ইন্টু 10⁻³। তাহলে একটু খেয়াল করবো, প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে 18.5 ডিগ্রি চাপটা দরকার, কিন্তু সেটা নাই। অন্যদিকে 28 ডিগ্রি সেলসিয়াসের চাপ দরকার, সেটা সুন্দর মতো আছে। সো এটাকে আমরা ডিরেক্ট বসাতে পারতেছি, এটাকে ডিরেক্ট বসাতে পারতেছি। সো এটা ডিরেক্ট বসবে, কোনো সমস্যা নেই। কিন্তু 18.5-এর চাপটা নাই, 18 আর 20-এরটা আছে। 18.5-এরটা নাই, অন্যদিকে 18 আর 20-এরটা আছে। অর্থাৎ আমাকে এমন একটা তাপমাত্রা দেওয়া আছে যেই তাপমাত্রার চাপটা আমাকে ডিরেক্ট দেওয়া নাই, কিন্তু এই তাপমাত্রাটা এই তাপমাত্রাটা যেই দুইটা তাপমাত্রার মাঝখানে আছে, এই যে তাপমাত্রাটা, এটা যেই দুইটা তাপমাত্রার মাঝখানে আছে সেই দুইটা তাপমাত্রা দেওয়া আছে। দেখেন 18.5টা সুন্দর মতো 18 আর 20-এর মাঝখানে আছে না? সো যেই তাপমাত্রার চাপটা আপনাকে বের করতে বলছে সেটা এই দুজনের মাঝখানে আছে। যখন এরকম যে কোনো দুইজনের এরকম মাঝখানের একটা তাপমাত্রার চাপ আপনাকে বের করতে বলবে, যে মাঝখানের একটা তাপমাত্রার চাপ বের করতে বলবে, তখন আপনি কি করবেন? আপনি এই লাইনটা লিখবেন সুন্দর মতো, দেখবেন সবাই ভালো মতো, খুব মনোযোগ দিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। 18.5 ডিগ্রি সেলসিয়াসের চাপ লিখবেন আপনি। 18.5 ডিগ্রি চাপ। আপনি দেখবেন যে আপনার কাছে 18 ডিগ্রি সেলসিয়াসের আগে কোন তাপমাত্রার চাপটা দেওয়া আছে। আপনাকে 18 ডিগ্রি সেলসিয়াসের চাপ দেওয়া আছে, তারপরে লিখবেন 18 ডিগ্রি সেলসিয়াসের চাপ, লিখলাম 18.5-এর চাপ বের করতে বলছে, রাইট? সো আপনি 18.5-এর কাছাকাছি, এই যে 18 আর 20-এর মাঝখানে 18 ডিগ্রি চাপ লিখলেন। 18 ডিগ্রি চাপের সাথে আপনি কি করলেন? 0.5 ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তনে চাপের পরিবর্তনটা লিখলেন। পরিবর্তনে চাপের পরিবর্তন, চাপের পরিবর্তন। তাহলে ব্যাপারটা কি আসতেছে একটু খেয়াল করেন তো। আপনার 18.5-এর চাপটা লাগতেছে, কত চাপটা লাগতেছে? 18.5-এর চাপটা। তাহলে আপনি কি করবেন? 18 চাপটা লিখবেন, আর এক্সট্রা কত চাপ দরকার? 0.5, এই যে এক্সট্রা 0.5 এর দরকার, এক্সট্রা 0.5 ডিগ্রি সেলসিয়াসের চাপের কাহিনী দরকার। সো 18 চাপের সাথে এই এক্সট্রাটুকু আমরা যোগ করে দিলেই আমার 18.5-এর কাহিনীটা বের হয়ে যাবে। এই কাহিনীটা এভাবেও করা যায়। 18.5 ডিগ্রি সেলসিয়াসের চাপকে আপনি লিখতে পারবেন 20 ডিগ্রির চাপ, 20 ডিগ্রির চাপ মাইনাস দিয়ে 1.5 ডিগ্রির চাপ। ঠিক আছে, 20 থেকে 1.5 এর চাপটা বিয়োগ করলে কত চাপ পাওয়া যাবে? 18.5 এর চাপটা পাওয়া যাবে। 20 থেকে 1.5 এর চাপটা বিয়োগ করলে কি পাওয়া যাবে? 18.5 এর চাপটা পাওয়া যাবে। সো আপনি ওভাবেও ম্যাথটা করতে পারেন। সো আমরা এভাবে করতেছি, যোগ দিয়েই করি নরমালি আমরা, যাতে আমাদের একটু সুবিধা লাগে, ঠিক না? সো 18.5 এর চাপ দরকার, আমরা কি করছি? 18 চাপ দেওয়া আছে বলে ওইটার সাথে এক্সট্রা কত যোগ করলে 18.5 হচ্ছে? 0.5 যোগ করলে হচ্ছে। সো আমরা ওই কাজটা একটু করে করলাম। এবার 0.5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের চাপের পরিবর্তন, এটা সূত্রটা আপনি একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে চাপের পরিবর্তনের সূত্রটা আপনাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই চাপের পরিবর্তনের সূত্রটা কি? এই চাপের পরিবর্তনের সূত্রটা হচ্ছে, উপরে আপনি যে এই দুইটা তাপমাত্রার কাহিনী নিছেন, খেয়াল করবেন এই দুটো তাপমাত্রার কাহিনী আপনি নিছেন,
এই দুটো তাপমাত্রা, একটা 18 আর একটা কি 20, এই দুজনের মাঝখানে আপনার কি আছে 18.5 আছে। সব এই দুজনকে বিবেচনা করবেন। এবার এই দুজনের যে দুইটা চাপ আছে, একটা P1 ধরলে একটা P2 ধরলে, এই দুইটা তাপমাত্রার যে চাপটা আছে, অর্থাৎ এই তাপমাত্রার যেই দুজনের মাঝখানে আছে ওই দুজনের যে চাপের মানটা আপনাকে দেওয়া আছে, একটাকে ধরলাম P1 আর একটাকে কি ধরলাম P2। আমার কাজ হবে প্রথমে এই দুইটা চাপকে বিয়োগ করা, P2 মাইনাস P1 ডিভাইড বাই দুইটা চাপকে কি করা, বিয়োগ করা, P2 মাইনাস P1। এরপর নিচে ভাগ করা দুইটা তাপমাত্রার বিয়োগফল দিয়ে, এই যে এটাকে যদি θ1 মনে করি, এটাকে যদি θ2 মনে করি, তাহলে এই দুইটা তাপমাত্রাকে আপনি কি করে বসাবেন, বিয়োগ করে বসাবেন, θ2 মাইনাস θ1। ইনটু দিয়ে লিখবেন এক্সট্রা তাপমাত্রা বা অতিরিক্ত তাপমাত্রা। এক্সট্রা তাপমাত্রা এটা কোনো সূত্র না, এটা একটা সিস্টেম। এটা একটু আপনি ভালো করে মাথায় রাখবেন, এটাই পরীক্ষার হলে করবো আমরা, ডিরেক্ট রিটেনের কোশ্চেনে করতে পারবো এটা, নো প্রবলেম। তাহলে ব্যাপারটা কি দেখেন তো একটু সবাই, আমরা যে দুইটা তাপমাত্রার মাঝখানে কোনো একটা তাপমাত্রা পাইছি, ওই দুইটা চাপ দুইটাকে বিয়োগ করে উপরে বসাবো, তাপমাত্রা দুটাকে বিয়োগ করে নিচে বসাবো, ইনটু এক্সট্রা তাপমাত্রা। এক্সট্রা তাপমাত্রা মানে কি, ওই যে যতটুকু এক্সট্রা তাপমাত্রা আপনি কাহিনী আনছেন। কত কাহিনী আনছেন আপনি এক্সট্রা, 0.5 এর কাহিনী আনছেন। কত কাহিনী আনছেন, 0.5। সো ওই 0.5টা হচ্ছে এখানে এক্সট্রা তাপমাত্রা হিসেবে বসবে। কি তাপমাত্রা হিসেবে, এক্সট্রা তাপমাত্রা। সো একটু আসুন কাজ করি। 18°C চাপ দেওয়া আছে, দেখেন 2.63। সো একটু লিখি আমরা, 2.63 ইন্টু 10⁻³ প্লাস 0.5 পরিবর্তনের চাপের পরিবর্তন, এই যে 0.5 পরিবর্তনের চাপের পরিবর্তন। সো আমরা কি করবো বলছি, এই 18.5টা যাদের দুজনের মাঝখানে আছে ওদের চাপ দুটা বিয়োগ করে বসাবো। সো চাপ দুটা বিয়োগ করে, একটা হচ্ছে 3.72 ইন্টু 10⁻³ মাইনাস 2.63 ইন্টু 10⁻³। দেখেন চাপ দুটাকে আমি সুন্দর মতো বিয়োগ করে বসাবো, ডিভাইড বাই ডিভাইড বাই ডিভাইড বাই করতে হবে কি বলছি, তাপমাত্রা দুটাকে বিয়োগ করে বসাবো। তাহলে একটা 20 আর একটা কত 18। সো 20 মাইনাস 18 বিয়োগ করে বসাবো, ইন্টু এক্সট্রা তাপমাত্রা। এক্সট্রা তাপমাত্রা মানে কতটুকু এক্সট্রা তাপমাত্রা আপনার দরকার, 18-র সাথে 0.5 এক্সট্রা দরকার। সো ওটা দিয়ে গুণ করে দিবে যেটা এক্সট্রা দরকার। দেখেন তো আশা করি বুঝছি। আবার একটু বলি, যেই তাপমাত্রাটা আমাদেরকে দেওয়া আছে, যেই তাপমাত্রার চাপটা আমাদেরকে দিতে বেরোচ্ছে, যেই তাপমাত্রাটা নাই আমাদের কাছে, ওর আশপাশে দুইটা তাপমাত্রার কাহিনী নিব, ওদের চাপ দুইটাকে আমরা বিয়োগ করে উপরে লিখবো, তাপমাত্রা দুইটাকে বিয়োগ করে আমরা নিচে লিখবো, ইনটু আমরা এক্সট্রা তাপমাত্রা গুণ করে দিব। এক্সট্রা তাপমাত্রা মানে কি, এই যে এক্সট্রা যতটুকু তাপমাত্রা আপনি এখানের মধ্যে কাউন্ট করতেছেন, ওইটাকে আমরা একটু গুণ করে পাশে লিখে দিব। কি করে লিখে দিব, গুণ করে পাশে লিখে দিব। সো আপনি একটু ক্যালকুলেটর করলে এবার সুন্দর মতো ভ্যালুটা আসলে বের হয়ে যাবে। সো একটু আসলে ক্যালকুলেট করে দেখি, 2.63 ইন্টু 10⁻³, এটা আসতেছে প্লাস, উপরে আসতে 3.72 ইন্টু 10⁻³ মাইনাস 2.63 ইন্টু 10⁻, কোথায় চলে গেল, 10⁻³ এই যে ভাগ করবো এবার কাকে দিয়ে, 20 মাইনাস 18 মানে 2, এরপর গুণ করব কাকে দিয়ে, গুণ গুণ করব কাকে, 0.5 কে, 0.5। এই যে এটা আসতেছে, এই যে এটা করি, এটা আসছে 2.9 ইন্টু 10⁻³। সো 2.9 ইন্টু 10⁻³, এটার অ্যান্সারটা 2.9 ইন্টু 10⁻³। এই যে এত মিটার মার্কেট। তো দেখেন তো আপনি 18.5-এর চাপটা পেয়ে গেছেন। আপনার তো এখানে 18.5-এর চাপটাই বসানোর দরকার ছিল, স্মল এফ এর জায়গায়, ঠিক না? মনে করেন স্মল এফ এর জায়গায় 18.5-এর চাপটা বসানোর দরকার ছিল, ক্যাপিটাল এফ এর জায়গায় 28° চাপটা বসার কথা ছিল। সো আমরা সুন্দর মতো ওই সূত্রের মধ্যে বসাই দিব এখন, আর সমান স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। স্মল এফ মানে 18.5-এর চাপ, 18.5-এর চাপ আপনি বের করছেন 2.9 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 28° চাপটা 6.85। সো বসা দিব 6.85 ইন্টু 10⁻³ ইন্টু আমাদের 100%। সো ক্যালকুলেট করলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের কিসের মান, সেটাই হবে আমাদের আপেক্ষিক 2.9 ডিভাইড বাই 6.85। এটা আসতেছে 42.33। ওকে, 42.33%। ওকে, আশা করি বুঝতে পারছেন। সো এই জায়গার কাহিনীটা আপনাকে একটু মাথা রাখতে হবে। আপনার কাছে এরকম চাপগুলো আসলে ডিরেক্ট দেওয়া থাকবে না, যখন আপনি যেই দুজনের মাঝখানেও আছে ওই দুজনকে নিবেন, নিয়ে চাপ বিয়োগ করে ওই যে এই কাহিনীটা করবেন, আপনার কাজ মোটামুটি আল্লাহর রহমতে হয়ে যাবে। সো আসেন, এই ম্যাথটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন, কারণ এই ম্যাথগুলো অনেকেরই বুঝতে একটু প্রবলেম হয়, পরীক্ষার হলে ভুল করে ফেলেন। সো একটু কাইন্ডলি আমাকে জানাবেন কারো কোনো প্রবলেম, কোনো প্রকার কোশ্চেন আছে কিনা। আর যদি প্রবলেম না থাকে আমরা আরেকটা ম্যাথ করব, যেন আপনার প্রবলেম আরো ইজিলি সলভ হয়ে যায়। দেখি কারো কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা আছে কিনা, বলতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা নেই, সো একটু চলে আসি।
এরপর এরপর আমরা একটু চলে আসবো, সেটা হচ্ছে আমরা আর একটা ম্যাথ করার ট্রিক্সটা করি একটু করে। তাহলে আসেন, আমাদেরকে দেওয়া হলো কোন একদিন বায়ুর তাপমাত্রা, কোন একদিন বায়ুর তাপমাত্রা তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস ও শিশিরাঙ্ক শিশিরাঙ্ক 24.3 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমাকে দেওয়া আছে যে 24 ডিগ্রি সেলসিয়াস, এরপর হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, এরপর হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস। এগুলা সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। কি দেওয়া আছে? সম্পৃক্ত বাষ্পচাপ। সো বাষ্পচাপ গুলো কত দেওয়া আছে? 4.68, 10 ইনভার্স 3। এরপর দেওয়া আছে 5.92, 10 ইনভার্স 3। এরপর দেওয়া আছে আমাদেরকে যে 8.35, 10 ইনভার্স 3। এরপরে দেওয়া আছে আমাদের 9.11, 10 ইনভার্স 3 মিটার মার্কারি হলে হলে আপেক্ষিক আর্দ্রতা কত? আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা আবারও সেম টাইপের ম্যাথ। আপনাকে বলছে কি বের করতে? আপনাকে বলছে আপেক্ষিক আর্দ্রতাটা বের করতে। সো আমরা তো আপেক্ষিক আর্দ্রতা বের করতে বললে আগে সূত্র লিখবো, তারপর আমরা কাজ করবো। স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু লিখলাম কত পার্সেন্ট? 100%। স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু কি? 100%। স্মল এফ জিনিসটা কি? স্মল এফ জিনিসটা বুঝাচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক তো শিশিরাঙ্ক কত দিচ্ছে? 24.3। তাহলে আপনাকে এখানে বসাতে হবে কি? 24.3 এর চাপটা আপনাকে এখানে বসাতে হবে। কত ডিগ্রির চাপটা বসাতে হবে? 24.3। অন্যদিকে ক্যাপিটাল এফ এর জায়গায় আমরা কি বসাবো? বায়ুর তাপমাত্রা চাপটা বসাবো। তাহলে বায়ুর তাপমাত্রা কত? 32.8। সো আপনি সুন্দর মতো এখানের মতো বসাইতে হবে 32.8 ডিগ্রি সেলসিয়াসের চাপটা। কত ডিগ্রির চাপ বসাবেন? 32.8 ডিগ্রি সেলসিয়াসের চাপটা। এই যে 32.8 আর 24.3 এর চাপটা বের করতে হবে। এখন আপনি একটু খেয়াল করে দেখলেন এখানে 24.3 এর চাপও নাই, এখানে 32.8 এর চাপও নাই, 32.8ও নাই। তো আপনি দেখে বুঝতে পারতেছেন এই 24.3টা আসলে 24 আর 26-এর মাঝখানে আছে। 24.3টা আসলে 24 আর কার মাঝখানে আছে? 26-এর মাঝখানে আছে। কার মাঝখানে? 24.3টা 24 আর 26-এর মাঝখানে। সো আপনি সুন্দর মতো কি করবেন? লিখবেন যে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আমরা আগের ম্যাথটাতে একটু দ্রুত করছি, এই জন্য আমি লেখাগুলো সুন্দর করে ওভাবে লিখি নাই, এবার সুন্দর করে লিখতেছি, একদম হুবহু পরীক্ষার খাতায় যা লিখবেন। 24.3 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ, এভাবে লিখবেন। সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পচাপ ইকুয়ালস টু, দেখেন তো, 24.3-এর 24 দশমিক কাছাকাছি কাকে দেওয়া আছে? 24-কে দেওয়া আছে। আমরা লিখতে পারি কি? 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 24 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ প্লাস সম্পৃক্ত বাষ্পচাপ প্লাস 0.3 ডিগ্রি সেলসিয়াস। এই যে 0.3 এক্সট্রা আছে না? দেখেন তো, 24-এর সাথে 0.3 যোগ করলে না 24.3 হয়ে যাবে। 0.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে চাপের পরিবর্তনে চাপের পরিবর্তন। আশা করি বুঝছেন। কারণ এই কাহিনীটা আমরা কেন করছি? কারণ আমাদের 24.3টা এই দুজনের মাঝখানে অবস্থিত। কত ডিগ্রি? 3টা 24.3টা 24 আর 26-এর মাঝখানে অবস্থিত। এবার আমরা সুন্দর মতো 24-এর চাপটা লিখবো। 24-এর চাপটা দেওয়া আছে 4.68 ইন্টু 10 ইনভার্স 3, 10 ইনভার্স 3 প্লাস 0.3 পরিবর্তনে চাপের পরিবর্তন। তাহলে এটার জন্য বলছিলাম কি, যে এই দুজনের মাঝখানে আছে, দুইজনের চাপকে আগে উপরে বিয়োগ করে লিখবো। দুজনের চাপকে কি করে লিখবো? উপরে বিয়োগ। সো দুজনের চাপ কত? একজন হচ্ছে 5.92, 10 ইনভার্স 3 মাইনাস আসবে 4.68, 10 ইনভার্স 3 ডিভাইড বাই নিচে হবে আমাদের দুইটা তাপমাত্রার বিয়োগফল। তাহলে একটা 24, একটা 26। তো দুইটা তাপমাত্রা কি করবো? আমরা বিয়োগ করবো। সো আসে 26 মাইনাস 24 ইন্টু করতে হবে এক্সট্রা তাপমাত্রাটা। কি তাপমাত্রা? ইন্টু করতে হয় কি তাপমাত্রা? এক্সট্রা তাপমাত্রা। এক্সট্রা তাপমাত্রা মানে এখানে যতটুকু এক্সট্রা আছে। কতটুকু এক্সট্রা আছে? 0.3 আছে। তো আমরা এখান থেকে 24.3 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা হচ্ছে আমাদের কিসের মান দেওয়া আছে? স্মল এফ। 24.3টা কি? শিশিরাঙ্ক। সো এটা আমাদের স্মল এফ এর মান। কিসের মান? স্মল এফ এর মান। সেম ভাবে আমাদের কাকে দরকার? আমাদের দরকার হচ্ছে 32.8 ডিগ্রি সেলসিয়াস, 32.8 এর চাপ দরকার। সো 32.8 আছে 31 আর 33-এর মাঝখানে। সো ওদেরকে দিয়ে কাজটা করে ফেলবো। আসেন এদেরকে একটু নিয়ে আসি এখানে, একটু সমস্যা হচ্ছে।
আসেন। ওকে, তাহলে 31 আর 33 আমার লাগবে 32.8। সো লিখবো 32.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ বাষ্পচাপ ইকুয়ালস টু 32 ডিগ্রি সেলসিয়াস। 32 তো নাই, 32 লিখে চলবে না। 32.8 আছে 31 33। কে কে আছে? 31 আর কে আছে 33। 31 আর 33, তাহলে আমরা লিখতে পারি 31 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1.8। 31 ডিগ্রি সেলসিয়াস প্লাস 1.8 এভাবে করতে পারি, অথবা আমরা 33 ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস করতে পারি কত 0.2। এখন তো 33 থেকে 0.2 বিয়োগ করলে 32.8 আসবে না? আসবে। 33 থেকে 0.2 বিয়োগ করলে কি আসবে? 32.8 আসবে। সো আপনি ওভাবে করতে পারেন। সো আমরা বিয়োগটা একটু করে দেখাই, বিয়োগ যেহেতু করি নাই। সো 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ মাইনাস কতটুকু বিয়োগ করতে হবে? 0.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে, তাপমাত্রা পরিবর্তনে চাপের পরিবর্তন, পরিবর্তনে চাপের পরিবর্তন, পরিবর্তনে চাপের পরিবর্তন। তাহলে একটু খেয়াল করবো সবাই। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সো 33 এর চাপ তো আপনি জানেন যে 33 এর চাপটা দেওয়া আছে, সো ডিরেক্টলি বসাই দিব এখানে 9.11 ইন্টু 10 ইনভার্স 3 মাইনাস 0.2 পরিবর্তনে চাপের পরিবর্তন। তাহলে আমরা কি করতে হয়? প্রথমে চাপ দুইটা বিয়োগ করতে হয়, চাপ দুইটা বিয়োগ করতে হয়। সো 9.11 10 ইনভার্স 3 মাইনাস করবো 8.35 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইড বাই কি করতে হয়? দুইটা তাপমাত্রা বিয়োগ করতে হয়, একটা 31 একটা 33। সো দুইটা তাপমাত্রা আমরা বিয়োগ করবো 33 মাইনাস 31 ইন্টু এক্সট্রা তাপমাত্রা, এক্সট্রা তাপমাত্রা কত? 0.2। এক্সট্রা তাপমাত্রা 0.2 গুণ করে দিলাম, এই যে এটা হচ্ছে ক্যাপিটাল এফ। তাহলে ক্যাপিটাল এফ যদি পেয়ে যান, আর সমান এবার আপনি স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100% সূত্রটা খাটায় আমাদের আপেক্ষিক আর্দ্রতার মানটা সুন্দর মতো বের করে ফেলতে পারে। আপেক্ষিক আর্দ্রতার মানটা সুন্দর মতো বের করে ফেলতে পারে। দেখি কারো কোনো প্রবলেম, কোনো প্রকার কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করে করতে হবে। কারো কোনো প্রবলেম, কোনো কোশ্চেন থাকলে তাড়াতাড়ি করে করতে হবে। একটু আসেন, কারো কোনো প্রবলেম নেই, আমরা চলে আসছি এর পরের কাহিনী। আমরা এর পরে হচ্ছে কিছু সৃজনশীলের বেসিক বলে দিব, আপনি ওভাবে কাজ করবেন, কারণ আপেক্ষিক আর্দ্রতা বের করা আপনি শিখছেন। যেমন প্রথম বেসিকটা হচ্ছে এটা, বৃষ্টি হবে কিনা জিজ্ঞাসা করছে। হবে কিনা? বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হবে কিনা, বা কোন ক্ষেত্রে সম্ভাবনা বেশি, কোন ক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, বেশি। অর্থাৎ দুইটা ক্ষেত্র দিল, দিয়ে বললো কোন ক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি করবেন? দুই ক্ষেত্রেই দুই ক্ষেত্রেই আপেক্ষিক আর্দ্রতা বের করবেন, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবো। প্রথম শর্ত এটা, আপনাকে বৃষ্টি হয়েছে কিনা আজ করলেই আপনি কি বের করবেন? আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করবেন। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার পর, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করার পর যে ক্ষেত্রে, যে ক্ষেত্রে এই আপেক্ষিক আর্দ্রতা বা আর বেশি হবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যে ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান বা আর এর মানটা বেশি হবে, যে ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতার মান বা আর এর মানটা বেশি হবে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? সুন্দর মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এছাড়াও সেম টাইপের আরেকটা কোশ্চেন হচ্ছে, কোন ক্ষেত্রে অস্বস্তি বেশি লাগবে? কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে অস্বস্তি বেশি লাগবে, অস্বস্তি বেশি লাগবে। তো আপনি আবারও কি করবেন? দুই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বের করবেন। কি বের করবেন? আবারও দুই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে অস্বস্তি কি হয়? বেশি। দুই ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব, আর্দ্রতা নির্ণয়। যে ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে, যে ক্ষেত্রে আর বেশি, সেক্ষেত্রে অস্বস্তি বেশি, সেই ক্ষেত্রে অস্বস্তিটা বেশি লাগে, সেক্ষেত্রে অস্বস্তিটা বেশি লাগে। ওকে, অর্থাৎ আপনাকে যদি বলা অস্বস্তি বের করো, কোন ক্ষেত্রে অস্বস্তি বেশি, কোন ক্ষেত্রে অস্বস্তি কম, আপনাকে বুঝতে হবে কিন্তু যে অস্বস্তি কম হবে বা বেশি হবে ডিপেন্ড করে আপেক্ষিক আর্দ্রতার উপর। আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, অস্বস্তি তত বেশি হবে।
আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে অস্বস্তি তত কি হবে, বেশি হবে। এরপর এরপর এই আপেক্ষিক আর্দ্রতার কাহিনীর পরে এরপর আমাদের আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি গ্লেসিয়ারের আর্দ্রতা মিতি যন্ত্র, যেটার মাধ্যমে আমরা শিশিরাঙ্ক নির্ণয় করছি। গ্লেসিয়ারের আরের আর্দ্রতা মিতি যন্ত্র, আর্দ্রতা মিতি যন্ত্র, গ্লেসিয়ারের আর্দ্রতা মিতি যন্ত্র, গ্লেসিয়ারের আর্দ্রতা মিতি যন্ত্র। এই যে গ্লেসিয়ারের আর্দ্রতা মিতি যন্ত্রটা আছে, এই যন্ত্রের মাধ্যমে আমরা কি নির্ণয় করব? এই যন্ত্রের মাধ্যমে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস পাই, আবহাওয়ার পূর্বাভাস, পূর্বাভাস পাওয়া যায়, মানে এখন আবহাওয়াটার পরিস্থিতি কি এটা বোঝা যায়। এবং আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়? শিশিরাঙ্ক নির্ণয় করা যায়। সো সুন্দর মতো আমরা প্রথমে আবহাওয়ার পূর্বাভাসের কাহিনীটা একটু বুঝতে হবে। সো এটা যেহেতু একটা যন্ত্র, আর্দ্রতা মিতি যন্ত্র, যেহেতু এটা একটা যন্ত্র, এই যন্ত্রের অবশ্যই একটা গঠন থাকবে। সো গঠনটা কিরকম? আসলে গঠনটা খুব সিম্পল। আমাদের কাছে এই যে যন্ত্রটা যদি থাকে এরকম, এই যে যন্ত্রটা যদি থাকে, ওর মধ্যে দুইটা থার্মোমিটার থাকবে। কয়টা থার্মোমিটার থাকবে? দুইটা। এই জায়গার মধ্যে একটা থার্মোমিটার আছে। ওকে, এই যে একটা থার্মোমিটার আছে আমাদের কাছে। এরপর আরেকটা থার্মোমিটার আছে, দুইটা থার্মোমিটার লাগবে আমাদের, দুইটা থার্মোমিটার লাগবে। একটা এমনিতে বাতাসে উন্মুক্ত থাকবে একটা থার্মোমিটার, এই যে একটা থার্মোমিটার বাতাসে উন্মুক্ত থাকবে। আরেকটা থার্মোমিটার হচ্ছে পানিতে ডুবানো থাকবে। কিসে ডুবানো থাকবে? পানিতে। আরেকটা থার্মোমিটার পানিতে ডুবানো থাকবে। আরেকটা থার্মোমিটার পানিতে ডুবানো থাকবে। যেটা বাতাসে মুক্ত অবস্থায় আছে ওটাকে আমরা বলি শুষ্ক থার্মোমিটার। শুষ্ক থার্মোমিটার, থার্মোমিটার অর্থাৎ যেটা শুকনো অবস্থায় আছে। আর যেটা পানিতে চুবানো আছে এটা হচ্ছে পানি। যেটা পানিতে ডুবানো আছে, পানিতে ডুবানো আছে, সেটাকে আমরা বলি আর্দ্র বা সিক্ত থার্মোমিটার। আর্দ্র বা সিক্ত থার্মোমিটার, থার্মো। এবার শুষ্ক থার্মোমিটার, শুষ্ক থার্মোমিটার আর আর্দ্র বা সিক্ত থার্মোমিটার। শুষ্ক যে থার্মোমিটার আছে, ওই থার্মোমিটারটার তাপমাত্রা আমরা ধরে নিলাম, থিটা 1। অন্যদিকে আর্দ্র থার্মোমিটার তাপমাত্রা আমরা ধরে নিলাম থিটা। এর মধ্যে শুষ্ক থার্মোমিটারের যেটা তাপমাত্রা আছে এটা কি দেখেন তো, বায়ুর মধ্যে উন্মুক্ত অবস্থা আছে না, বায়ুর মধ্যে উন্মুক্ত। সো এই থার্মোমিটারটা আসলে কি করবে আমাকে? এই থার্মোমিটারটা আমাকে বায়ুর তাপমাত্রা দেখাবে। কি দেখাবে? এই শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রাটা আসলে বায়ুর তাপমাত্রা দেখাবে, বায়ুর তাপমাত্রা দেখাবে। কারণ ও বায়ুর মধ্যে মুক্ত আছে। অন্যদিকে এটা তো পানির মধ্যে চুবানো আছে, এই যে এটা পানির মধ্যে চুবাই রাখছে ওকে। এখন যাকে পানির মধ্যে চুবাইছি ও তো পানির মধ্যে আছে, তাহলে ও কিসের তাপমাত্রা দেখাবে? পানির তাপমাত্রা দেখাবে। কিসের তাপমাত্রা? শুধুমাত্র থিটা 2 মানে পানির তাপমাত্রা দেখাবে, পানির তাপ দেখাবে। এখন আমরা সবাই জানি রিয়েল লাইফে আমাদের বায়ুর তাপমাত্রার চেয়ে পানির তাপমাত্রা সবসময় ঠান্ডা থাকে। এই জন্য আমাদের যখন গরম লাগে আমরা গোসল করি। কেন গোসল করি? কারণ গরম লাগলে আমাদের বায়ুর তাপমাত্রা অনেক বেশি, কিন্তু পানির তাপমাত্রা তখন কম থাকে বলে আমাদের ঠান্ডা পানি শরীরে দিলে ভালো লাগে। তো আমরা সুন্দর মতো বলতে পারি যে থিটা 1 বা বায়ুর তাপমাত্রা বা শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রাটা থিটা 2 চেয়ে বড় হবে। এটা হচ্ছে অবশ্যই। এবং এই দুজনের তাপমাত্রার ডিফারেন্স থেকে, পার্থক্য থেকে, তাপমাত্রার পার্থক্য থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। এই দুজনের তাপমাত্রার পার্থক্য থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। এবার আসুন কিভাবে পাওয়া যায় ওটা একটু দেখি। এই দুটো তাপমাত্রার ডিফারেন্স থেকে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় কিভাবে? পাওয়া যায় যদি এই দুজনের পার্থক্যটা সাথে আর্দ্রতার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর্দ্রতা মান তো আমরা জানি জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ, এটার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কিরকম? যখন আপনার এই দুটার পার্থক্য বা ডিফারেন্সটা এই ডব্লিউ থিটা 1 মাইনাস থিটা 2, থিটা 1 মাইনাস থিটা 1 সরি, থিটা 1 মাইনাস থিটা 2, এই দুটার ডিফারেন্স বা পার্থক্যটা যখন বেড়ে যাবে, এই দুটার পার্থক্য যখন বৃদ্ধি পাবে, তার মানে আর্দ্রতার সাথে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তো আপনি বুঝতেছেন তখন আর্দ্রতা কি, আসলে আর্দ্রতা কম। তখন আর্দ্রতাটা কি? কম। আর্দ্রতা কম হয় কখন? আর্দ্রতা কম হয় শীতকালে।
আর্দ্রতা কম হয় শীতকালে। শীতকালে আবার আবার আর্দ্রতা কম হয় কখন, একটু চিন্তা করেন তো। এই যে আমাদের কাছে মেঘ আছে, মেঘের মধ্যে জলীয় বাষ্প আছে। যখন আমাদের বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার পর এই যে মেঘের জলীয় বাষ্পগুলো আছে, এগুলো সব কোথায় পড়ে যাচ্ছে? মাটিতে। এগুলো সব কোথায় পড়ে যাচ্ছে? মাটিতে পড়ে যাচ্ছে। তাহলে আমাদের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ তখন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। অর্থাৎ ঝড়ের পর, ঝড় বা বৃষ্টির পর, ঝড় বা বৃষ্টির পরেও আর্দ্রতা কমে যায় বৃষ্টির পর। অর্থাৎ অলরেডি বৃষ্টিটা হয়ে গেছে, এটা আপনি দেখে বুঝবেন কেমনে? দেখবেন এই দুইটা তাপমাত্রার পার্থক্য কি হয়ে গেছে? বেড়ে গেছে। কারণ তাপমাত্রা পার্থক্য বাড়লে আর্দ্রতাটা কি হবে? কমবে। আর্দ্রতা কম মানে শীতকাল অথবা ঝড় বা বৃষ্টি পড়ে গেছে, পড়ে গেছে বা শেষ হয়ে গেছে। শেষ লিখি, ঝড় বা বৃষ্টি শেষ, শেষ। এবার আসি, এই দুইটার ক্ষেত্রে যদি আমাদের, এই দুইটার ক্ষেত্রে যদি আমাদের পার্থক্যটা হ্রাস পায়, পার্থক্য হ্রাস পায়, পার্থক্য যদি হ্রাস পায়, এই দুটো পার্থক্য যদি হ্রাস পায়, তাহলে আর্দ্রতা কি হবে? দেখেই বুঝতে পারতেছেন, আর্দ্রতা বেশি হবে। আর্দ্রতা বেশি মানে কি? আর্দ্রতা বেশি মানে আমাদের বায়ুর মধ্যে, বায়ুর মধ্যে জলীয় বাষ্পের কণা কি আছে? জলীয় বাষ্পের কণাটা বেশি আছে, বায়ুর মধ্যে জলীয় বাষ্পের কণা বেশি আছে। তো জলীয় বাষ্প যদি বেশি থাকে, তাহলে কি পড়ার চান্স থাকে? বৃষ্টি পড়ার চান্স থাকে। তো সুন্দর মতো বলতে পারি, আর্দ্রতা যখন বেশি হবে, আমরা আসলে দেখেই বলতে পারতেছি যে এটা আসলে বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বা বলা হয় ঝড় হবে। কি হবে? বৃষ্টি হবে, বা বলা হয় কি হবে? ঝড় হবে। অর্থাৎ এই দুইটা তাপমাত্রার পার্থক্য থেকে, অর্থাৎ শুষ্ক আর সিক্ত থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য থেকে, শুষ্ক এবং সিক্ত থার্মোমিটারের তাপমাত্রার পার্থক্য থেকে আমরা সুন্দর মতো কি বের করে ফেলতে পারতেছি? যে আমাদের আবহাওয়ার পূর্বাভাসটা বের করে ফেলতে পারতেছি, আবহাওয়ার পূর্বাভাসটা বের করে ফেলতে পারতেছি। আশা করি সবাই বুঝতে পারছি, খুবই সিম্পল একটা বিষয়। অর্থাৎ দুইটা তাপমাত্রা পার্থক্য থেকে আপনি আবহাওয়ার পূর্বাভাস করেন, খুব বেশি এমসিকিউতে আসবে, খুব বেশি। এবার এই দুটো তাপমাত্রা থেকে আমরা আসলে শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি। আসেন শিশিরাঙ্ক নির্ণয়, শিশিরাঙ্ক নির্ণয়, শিশিরাঙ্ক নির্ণয়। এই দুটো তাপমাত্রা থেকে শিশিরাঙ্ককে যদি আমরা থিটা প্রকাশ করি, এই দুটো তাপমাত্রা থেকে শিশিরাঙ্ক বের করার সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়ালস টু থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু, জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এই থিটাটা মানে কি? আমাদের শিশিরাঙ্ক। থিটাটা মানে কি? শিশিরাঙ্ক। থিটা ওয়ান মানে কি? থিটা ওয়ান মানে শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা, বা সিম্পল কথায় বায়ুর তাপমাত্রা। শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা। জিটা কি? জিটাকে আমরা বলি গ্লেসিয়ারের ধ্রুবক। এটা আপনাকে প্রশ্নে দেওয়া থাকবে, আপনি বসাবেন, শেষ কাজ। গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ারের ধ্রুবক বা উৎপাদকও বলে। গ্লেসিয়ারের ধ্রুবক বা গ্লেসিয়ারের উৎপাদক। অন্যদিকে থিটা টু তো চিনি সবাই, থিটা টু হচ্ছে সিক্ত থার্মোমিটারের তাপমাত্রা, সিক্ত থার্মোমিটারের তাপমাত্রা। সো এই সবগুলো ভ্যালু আপনাকে দেওয়া থাকবে। কিসের কিসের ভ্যালু দেওয়া থাকবে আপনাকে? আপনাকে শুষ্ক থার্মোমিটারের তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে, সিক্ত থার্মোমিটারের তাপমাত্রা বা পানির তাপমাত্রা দেওয়া থাকবে, আর গ্লেসিয়ারের ধ্রুবকটা আপনাকে দেওয়া থাকবে। আপনি সুন্দর মতো কার মান বের করে ফেলতে পারবেন? শিশিরাঙ্কের মানটা বের করে ফেলতে পারবেন। কিসের মান বের করতে পারবেন? শিশিরাঙ্কের মানটা কিন্তু বের করতে পারবেন। এই হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতার মেইন, খুবই সিম্পল বেসিক, খুবই সিম্পল বেসিক। এই বেসিকটা দিয়ে আপনার কাজ হবে কি? আপনি টেস্ট পেপারের ম্যাক্সিমাম ম্যাথই সলভ করে ফেলতে পারবেন। এই আপেক্ষিক আর্দ্রতা এতটুকু বেসিক দিয়ে আপনি টেস্ট পেপারটা মোটামুটি সলভ করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করার পাশাপাশি, নতুন একটা অধ্যায় শুরু করার আগে একটু করে এই জায়গার কিছু এক দুইটা কঠিন ম্যাথ করব। আমরা আসলে কঠিন ম্যাথটা এখন করাচ্ছি না কেন? কারণ আপনার টেস্ট পেপার উল্টালে দেখবেন ম্যাক্সিমাম ম্যাথই এই টাইপের। অর্থাৎ আমরা যে আপেক্ষিক আর্দ্রতার ম্যাথ করাইছি এবং শিশিরাঙ্ক, এই দুইটা দিয়ে আপনার টেস্ট পেপার ভরে গেছে। আর এক্সট্রা করে যে ম্যাথ গুলো থাকবে, এক দুইটা কঠিন ম্যাথ, ওগুলো আমরা আপেক্ষিক আর্দ্রতা থেকে করাই দিব। এবং আরেকটা কথা একটু মাথায় রাখবেন সবাই, এই টপিকটা থেকে, আপেক্ষিক আর্দ্রতার টপিক থেকে ইসাক স্যারের বইতে বেশ কঠিন কঠিন ম্যাথ আছে, ঠিক আছে? ইসাক স্যারের বইয়ে কঠিন ম্যাথ আছে, ওগুলো সব ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ। ইসাক স্যারের বইয়ের ম্যাথ, বইয়ে বেশ কিছু কঠিন ম্যাথ আছে, ঠিক আছে, এই টপিকটার উপর বেস করে। সো ওইটা একটু সবাই একটু কাইন্ডলি স্কিপ করবেন, ওই কঠিন ম্যাথগুলো, ওগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিং লেভেলের ম্যাথ। আপনাদের বোর্ডে তেমন কঠিন ম্যাথ আসলে কখনোই দেওয়ার কথা না, আর এখন তো বুঝতে পারতেছেন, এখন তো আরো দেওয়ার কথা না। সো সবাই একটু কাইন্ডলি এই টপিকটা ভালো করে পড়ে রাখবেন, একটু বই থেকে উল্টাবেন। আমি আপনাদেরকে বেশ কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি, ওই ম্যাথগুলো আপনারা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবেন। এবং আগামী ক্লাসে আমরা আগের ক্লাসগুলোর হোমওয়ার্ক এবং এই ক্লাসের হোমওয়ার্ক সহ আরো কিছু কঠিন ম্যাথ করায় আদর্শ গ্যাস চ্যাপ্টারটা ফুললি 100% কমপ্লিট করব। ওকে,
কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। এই আপেক্ষিক আদ্রতার ম্যাথ গুলো সবাই হাতে হাতে প্র্যাকটিস করবেন। একটা টেকনিক শিখাইছি, ওই টেকনিকটা একটু সবাই ভালো করে, এই যে এইভাবে যে কিভাবে এক্সট্রা তাপমাত্রার কাহিনীটা বের করতে হয়, ওইটা একটু সবাই কাইন্ডলি করতে হবে, একটু নিজ হাতে প্র্যাকটিস করতে হবে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু 1 মিনিটের মধ্যে জানাবেন আমাকে দ্রুত। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা।